রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত সন্ধ্যার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি তাসনিমে জান্নাত অর্থী এবং আমি সানজিদা ইসলাম। ছুটিতে আটকে পড়া সৌদি প্রবাসীদের ভিসা এবং আকামের মেয়াদ বাড়ানোর কথা বলেও সৌদি সরকারের পাসপোর্ট কিংবা ইমিগ্রেশন বিভাগ কিংবা অন্য কোনো অফিসিয়াল প্ল্যাটফর্মে এখনো এমন কোনো নোটিশ দেওয়া হয়নি। কিভাবে কারা ভিসার মেয়াদ বাড়ানোর সুযোগ পাবেন, কবেই বা টিকিট পাবেন, সেসব কিছুই জানেন না কর্মীরা। এমন সংকটের মধ্যেও দেশটিতে থাকা ৫৪,০০০ রোহিঙ্গার বোঝা বাংলাদেশের ওপর চাপানোর চেষ্টা করছে সৌদি সরকার, যা কোনোভাবেই মানতে নারাজ বাংলাদেশ, জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। আন্দোলনের চতুর্থ দিনেও কারওয়ান বাজারে সৌদি এয়ারলাইন্সের সামনে অবস্থান নেন সৌদি গমনিচ্ছু প্রবাসী কর্মীরা। টিকিটের জন্য ধর্ণা দেন হাজারো শ্রমিক। আগের রাতে আসা ভিসা ও আকামার মেয়াদ বৃদ্ধির ঘোষণার উপর আস্থা রাখতে পারছেন না তারা। সৌদি আরবের সরকার আমাদেরকে নেওয়ার জন্য ডেট বাড়ায়, আর আমাদের সরকার আমাদেরকে পাঠানোর ব্যবস্থা করতেছে না। এক সপ্তাহ ধরে আমি ঘুরতে আসছি, টিকিটও পাইতেছি না, টোকেনও পাইতেছি না। সিরিয়ালে তারা বলতেছে যে দিব, এখন তো আজকে তো অফ করে দিছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা দিলেও সৌদি সরকারের অফিসিয়াল প্ল্যাটফর্মে এখনো এমন কোনো ঘোষণা আসেনি। সেই সাথে টিকিট কালোবাজারির অভিযোগ তুলছেন বেশিরভাগ ভুক্তভোগী। আমি আজকেও চেক করছি, ভিসার মেয়াদ বাড়ানো হয় নাই, আকামার মেয়াদ বাড়ানো হয় নাই। আমার মালিকরে ফোন করছিলাম, উনি বললো যে ৯,০০০ রিয়াল লাগবে, তোমার আকামার ডেট শেষ হয়ে গেছে, আকামা নতুন করে বানাইতে হবে। অনেক আছে এরকম যাদের আকামা শেষ, ভিসার ডেটও শেষ। দুপুরে পররাষ্ট্রমন্ত্রী জানান, আগামী ১ অক্টোবর থেকে বাংলাদেশ বিমান কিংবা সৌদি এয়ারলাইন্স উভয়েরই ফ্লাইট পরিচালনায় আর কোনো বাধা নেই। বিমানের ফ্লাইটগুলো যারা বাতিল করেছিল তারা বলেছে সবগুলো ১ তারিখ থেকে চালু হবে। তবে ভিন্ন দিকে মোড় নিতে শুরু করেছে সৌদির সাথে বাংলাদেশের এই শ্রমবাজার সংকট। বাংলাদেশ থেকে প্রায় ৫৪,০০০ রোহিঙ্গা সৌদি গিয়ে অবৈধভাবে বসবাস করছে উল্লেখ করে তাদের বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার জন্য চাপ দিচ্ছে সৌদি সরকার। ৪৬২ জন এই রোহিঙ্গা, বাংলাদেশি রোহিঙ্গা বলে তারা বলছে, বিভিন্ন রকম অপরাধের কারণে তারা জেলে। ৭০-৮০ জন মনে হয় তাদের বাংলাদেশি পাসপোর্ট ছিল, আর বাকিদের উই ডোন্ট নো। তো আমরা যাদের বাংলাদেশি পাসপোর্ট ছিল তাদের আমরা ট্রাভেল ডকুমেন্ট নিয়ে আসবো, কিন্তু যাদের নাই তো আমরা সেটা আনবো কেন? অবৈধ রোহিঙ্গাদের ফিরিয়ে না আনলে অবৈধ বাংলাদেশিদেরও ফেরত পাঠানো হবে বলে হুমকির সুরে কথা বলছে সৌদি। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন। জনাব তৌহিদ হোসেন, আপনাকে স্বাগত। একে তো টিকিট নিয়ে ধূম্রজালে রয়েছেন সৌদি প্রবাসীরা, অন্যদিকে ৫৪,০০০ রোহিঙ্গার বোঝা বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে রিয়াদ। সার্বিকভাবে বিষয়টিকে কিভাবে দেখছেন, আর নতুন কোনো টানাপোড়েন সৃষ্টি হচ্ছে কিনা? ধন্যবাদ। টিকিট নিয়ে যে ব্যাপারটা, এটা আমার মনে হয় খুব বেশি অস্থির হওয়ার কিছু নেই, কারণ গতকালই তো এই নিয়ে কথাবার্তা মোটামুটি জানা গেল। একদিনের মধ্যেই যে একেবারে সবকিছু ঠিকঠাক হয়ে সৌদিরা দেওয়া শুরু করবে ভিসা এবং আকামা ইত্যাদি, এটা এতটা প্রত্যাশা না করাই হবে। এত এফিসিয়েন্ট তো কেউই না। আমার মনে হয় যেহেতু পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা ঘোষণা এসেছে, তারা অবশ্যই জেনেই বলেছেন যে তাদেরকে দেওয়া হবে এবং তারপরে তারা ইকামাও পেতে পারবে। এখানে যদি ২৪ দিনে তো বাড়ানো হয়েছে, বলা হয়েছে, হয়তো প্রয়োজনে আরো বাড়বে। আমরা এটা বরং পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যের উপর কিছু সময় লাগলেও এই সমস্যাটা সমাধান আশা করি হয়ে যাবে। তবে একটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে যেহেতু অনেক মানুষ এখানে আটকে আছেন, ফ্লাইট কিন্তু মানে প্রায় সব দেশেই একটু লিমিটেড আকারে যাচ্ছে, কারণ ফ্লাইটে যারা পৌঁছবেন তাদেরকে স্বাস্থ্যসম্মতভাবে হ্যান্ডেল করার একটা ব্যাপার আছে। সেটা আমরা যেমন মানে সীমিত সংখ্যক ফ্লাইট অ্যালাউ করছি, সৌদিরাও হয়তো তাই করছে। এটা ধীরে ধীরে হয়তো ঠিক হয়ে যাবে। রোহিঙ্গাদেরকে নিয়ে যে সমস্যাটার জন্য কিছুটা আমরা দায়ী, আর কিছুটা আমরা দায়ী এই জন্য যে আমাদের ইমিগ্রেশন প্রসেসের যে দুর্নীতি ছিল, সে কারণেই কিন্তু অনেকেই সৌদি পাসপোর্ট নিয়ে গেছেন। হয়তো অনেকে গিয়ে আবার বাংলাদেশ পাসপোর্ট নিয়ে গেছেন সৌদি আরবে, হয়তো তাদের অনেকে এখন পাসপোর্ট নেই, হারিয়ে গেছে ইত্যাদি ইত্যাদি, অন্যান্য ভাবে হয়তো ইলিগালি গেছেন। তবে আমাদের পররাষ্ট্রমন্ত্রী যেটা বলেছিলেন, ঠিক আছে, যে যদি দেখা যায় যে আমাদের পাসপোর্ট নিয়ে গেছে, তাহলে তাদেরকে আমরা হয়তো দিয়ে ফেরত নিয়ে আসলাম একটা ট্রাভেল পারমিট দিয়ে। তবে সৌদিরা যেহেতু মুসলিম বিশ্বের নেতৃত্বের দাবিদার, আমি মনে করি যে তাদের এই সময়ে সংবেদনশীল হওয়া প্রয়োজন, কারণ তারা খুব ভালোভাবেই জানে যে
রোহিঙ্গাদেরকে নিয়ে বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে একটা সমস্যা চলছে, এবং একটা মেজর মুসলিম দেশ এবং প্রায় সব বিষয়ে সৌদিদেরকে আমরা সমর্থন করি। সেটার প্রেক্ষিতে তাদের উচিত আমাদের যে এই মুহূর্তের সমস্যাটা সেটাকে স্বীকৃতি দেওয়া। রোহিঙ্গারা যদি এতদিন পর্যন্ত ওখানে থাকতে পারে, এখন যদি এই আমাদের এই সমস্যার সমাধানে 2-4 বছর সময় লাগে, তারা যদি সেখানে থাকে, তাতে করে বিরাট কোনো সমস্যা সৌদিদের সৃষ্টি হয়ে যাবে বলে আমার মনে হয় না। ঠিক আছে, যারা অপরাধী আছে তাদেরকে জেলখানায় নেই, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু বাকিটুকু আমার মনে হয় আমরা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এটা নিয়ে এই লাইনে। জনাব তৌহিদ হোসেন, একটি বিষয় যেটি জানতে চাচ্ছি যে 54,000 রোহিঙ্গা এখন সৌদি আরবে রয়েছেন, তো তাদেরকে কিভাবে চিহ্নিত করা হয়েছে এটা জানতে পেরেছেন কি, বা এটা পররাষ্ট্র মন্ত্রণালয় কিভাবে নিশ্চিত করবে যে আসলে তথ্যটার সত্যতা কতটুকু? এটা একটা পদ্ধতি তো আছে, সৌদিরা যদি তালিকা দেয় পররাষ্ট্র মন্ত্রণালয় সেটা চেক করে দেখতে পারে। তবে আমার কথা হলো যে যদি ইল্লিগাল রোহিঙ্গারা সেখানে গিয়ে থাকে এবং তাদের অনেকেই 20-30 বছর যাবত আছে আমি জানি, কারণ আমি আজকে থেকে অন্তত 20 বছর আগে গেছি সৌদি আরবে, এবং তখনও 20 আরো বেশি দিন সৌদি আরবে গেছি, এবং তখনও ওখানে রোহিঙ্গারা ছিল, এবং তাদের কেউ কেউ ফেক বাংলাদেশি পাসপোর্ট নিয়ে গেছে। তখন যেহেতু পাসপোর্ট তখনও অনলাইন হয়নি, কাজেই অনেক এক্ষেত্রে প্রচুর দুর্নীতি হয়েছে, সেটা আমরা জানি। সেটা সুবিধা তারা নিয়েছে, এবং দুর্নীতিবাদ যেই শ্রমিক মানে যে প্রেরণকারীরা আছে তারাও সে সুযোগ নিয়েছেন। সৌদিরাও সেটা এক ধরনের কিন্তু লেনিয়েন্ট দৃষ্টিতে দেখেছে বলেই তারা থাকতে পারছিল। কাজেই এটা সময় নয় যে সৌদিরা এই মুসলিম বিশ্বের নেতৃত্বের দাবিদার, এই সময়ে তারা এটা নিয়ে বাড়াবাড়ি করবে, এটা প্রত্যাশিত না। এবং আমি নিশ্চিত যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এই লাইনে হয়তো সৌদিদের সাথে নেগোশিয়েট করবে। অনেক ধন্যবাদ আপনাকে জনাব তৌহিদ হোসেন। ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হয়েছিলেন সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন, জানাচ্ছিলেন সৌদি আরব এবং বাংলাদেশের বর্তমান টানাপোড়েন সম্পর্কে। স্বাস্থ্য অধিদপ্তরের সিন্ডিকেটের সাথে জড়িত রাঘব বোয়ালদের বিষয়ে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। রিমান্ডের ড্রাইভার মালিকের দেয়া তথ্যের ভিত্তিতেই চলছে অনুসন্ধান। দুর্নীতির মাধ্যমে যারা গড়েছেন শত শত কোটি টাকার সম্পদ, এদের ধরতে দুদককে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুতির কথাও জানিয়েছে র্যাব। রিশাদ হাসানের প্রতিবেদনে বিস্তারিত। 2019 সালে দুর্নীতি দমন কমিশনে স্বাস্থ্য অধিদপ্তরের 45 জন কর্মকর্তার নামে অভিযোগ আসে। বদলি, টেন্ডারবাজি সহ বিভিন্ন উপায়ে যারা গড়েছেন বিপুল সম্পদ, তাদের ধরতেই দীর্ঘদিন যাবৎ অনুসন্ধান চালিয়ে যাচ্ছে দুদক। এই সিন্ডিকেটের অন্যতম সদস্য ড্রাইভার মালিক। বাড়তি সুবিধা পেতে 15 বছর আগে দ্বিতীয় বিয়ে করেন স্বাস্থ্য অধিদপ্তরের লাইব্রেরিতে কর্মরত রাবেয়া খাতুনকে। তার গ্রেফতারের পর প্রাণে বাঁচতে এই সম্পর্ক অস্বীকার করে মালিকের পরিবার। না, মালিক সাহেবের স্ত্রী নার্গিস বেগম, মালিক সাহেব কারো স্ত্রীর বিয়ে করে নেই, অবিবাহিত মেয়ে আমরা বিয়ে করে এনেছি, ও নার্গিস বেগমরা আমরা বিয়ে করে এনেছি। ওনার কোনো আগে পরে কোনো স্ত্রী ছিল না, এখনো নাই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাবের কাছে মালিক ফাঁস করেছে স্বাস্থ্য সিন্ডিকেটের মাফিয়াদের নাম। র্যাব বলছে প্রভাবশালী ঊর্ধ্বতন কর্মকর্তাদের ছত্রছায়ায় গড়ে উঠেছে দুর্নীতির এই মহোৎসব। মূলত এই সকল বিষয়ে তার সহযোগী যারা আছেন, পৃষ্ঠপোষক যারা আছেন, তাদেরকে সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা চাইলে আইনের আওতায় আনতে পারেন। র্যাবের মুখপাত্র জানান, দুদক চাইলে সিন্ডিকেটের বাকি সদস্যদের ধরতে প্রস্তুত রয়েছে তারা। সংশ্লিষ্ট যারা দুর্নীতি দমন কমিশন আছেন তারা বা স্বাস্থ্য অধিদপ্তর যদি র্যাবের কাছে কোনো সহযোগিতা চান, র্যাব অকুণ্ঠ চিত্তে তাদের পাশে থাকবে। এরই মধ্যে মালিকের দুর্নীতির দায় তার ব্যক্তিগত বলে গণমাধ্যমে বিবৃতি দিয়েছে স্বাস্থ্য ও শিক্ষা অধিদপ্তর। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। স্বাস্থ্য মন্ত্রণালয় ব্যবস্থা না নিলে আগামী 3 থেকে 6 মাসের মধ্যে সারা দেশে স্বাস্থ্য সেবায় যুক্ত প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহিতার আওতায় আনতে ব্যবস্থা নেবে স্থানীয় সরকার প্রশাসন। 2 সিটির মেয়রকে সাথে নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এমন কথাই জানালেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। এ সময় হাসপাতালগুলো ডাকাতের মতো টাকা নিচ্ছে বলে অভিযোগ করেন ঢাকা উত্তরের মেয়র। আর ঢাকার স্বাস্থ্য সম্পর্কিত প্রতিষ্ঠানগুলোকে নিবন্ধের আওতায় আনতে চান দক্ষিণের মেয়র। আরও জানাচ্ছেন তানজিম মেহেদি। সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা স্বাস্থ্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোতে নেই সঠিক বর্জ্য ব্যবস্থাপনা। কোভিড সময়ে এটি আরও ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, পরিবেশও পড়ছে বিরূপ প্রভাব। আর তাই চিকিৎসা বর্জ্যের নিরাপদ ব্যবস্থাপনা নিয়ে এই সভা সভাপতিত্ব করেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। বেসরকারি খাতে নিজেদের দুর্বলতার কথা স্বীকার করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
এই কার্যকরী কলোনিতে একটা বড় ধরনের প্রজেক্ট স্যার আমাদের মাননীয় মন্ত্রী নির্দেশ আমরা নিচ্ছি স্যার। এটা এখন স্যার প্রণয়ন পর্যায়ে আছে, এখন অ্যাপ্রুভ হলে অ্যাপ্লিকেশন যাবে স্যার। পরিবেশ সংরক্ষণে বিধিমালা থাকলেও তার সঠিক বাস্তবায়ন নেই কেন? ঢাকা দক্ষিণের মেয়র এই প্রশ্ন রাখেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের কাছে। কিন্তু আইনের ভিতরে যে স্ট্রাকচার সবগুলো দায়িত্ব স্বাস্থ্য বিভাগের উপর রয়ে গেছে স্যার, সেখানে পরিবেশ অধিদপ্তরের দায়িত্ব খুব কম স্যার। বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে কঠোর অবস্থান নেওয়ার কথা জানান ঢাকা উত্তরের মেয়র। মানুষ থেকে ডাকাতির মতন করে আমি বলবো তারা পয়সা নিচ্ছে, হাসপাতালে ঢোকার আগেই পয়সা নিতে হচ্ছে, আমার থেকে টাকা নিয়ে তারা অনেক বড় লোক হচ্ছে, ভালো কথা, কিন্তু তারা তাদের নিয়ম তারা মেনে চলছে না, তাদেরকে একটি নিয়মের মধ্যে আনতেই হবে। বেসরকারি হাসপাতাল ক্লিনিকের নিবন্ধনে স্থানীয় সরকারের আইনি ক্ষমতার বিষয়টি সবার সামনে আনেন ঢাকা দক্ষিণের মেয়র। এই চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা সহ প্রত্যেকটা বিষয়ে আমরা উল্লেখ করব, আমরা তাদেরকে নিবন্ধনের মাধ্যমে এনে তাদেরকে এই বাস্তবায়ন করতে আমরা বাধ্য করব, এবং আমাদের এই নিবন্ধন ব্যতীত ঢাকা শহরে কোনো বেসরকারি হাসপাতাল ক্লিনিক এগুলো চলতে দেওয়া হবে না। উন্নত বর্জ্য ব্যবস্থাপনা ছাড়া কোনো চিকিৎসা সেবা প্রতিষ্ঠান খোলা যাবে না বলেও জানান মন্ত্রী। স্বাস্থ্য মন্ত্রণালয় এমন ব্যবস্থা নেবে যাতে আগামী 3 মাস 6 মাসের ভিতরে, অর্থাৎ একটা পার্টিকুলার টাইম লাইনের ভিতরে তাদের যে সমস্ত ড্রব্যাক আছে, অর্থাৎ যে সমস্ত ব্যর্থতা আছে, যে সমস্ত আপনার লজিস্টিক সাপোর্ট নাই, ওগুলো এনশিওর করবেন। আর না হলে তাদের ক্লিনিক অবশ্যই বন্ধ দেওয়ার জন্য আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের মেয়রদেরকে উদ্বুদ্ধ করব। এ সময় মহানগরীকে মশামুক্ত বলে দাবি করেন দক্ষিণের মেয়র। ডেঙ্গু এবং চিকুনগুনিয়া থেকে আমরা এই রোগ থেকে আমরা ঢাকাবাসীকে মুক্ত করতে পেরেছি। তানজির মেহেদি, নিউজ 24, ঢাকা। অটো প্রমোশন না নিজস্ব মূল্যায়ন প্রক্রিয়ায় পরবর্তী ক্লাসে উত্তীর্ণের সিদ্ধান্ত নেবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। বৃহস্পতিবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এই সংক্রান্ত বৈঠক শেষে কথা জানান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে পরবর্তী ক্লাসে উত্তীর্ণের বিষয়ে অটো প্রমোশনের কোনো সুযোগ নেই। এই শিক্ষাবর্ষে আর ক্লাস শুরুর সুযোগ না থাকলে অনলাইন ক্লাসে পারফরমেন্স, প্রথম কয়েক মাসে অনুষ্ঠিত ক্লাস ও পূর্ববর্তী ক্লাসের আলোকে মূল্যায়ন করবে স্ব শিক্ষা প্রতিষ্ঠান। এ বিষয়ে পূর্ণাঙ্গ গাইডলাইন প্রতিষ্ঠানগুলোয় পাঠানো হবে বলেও জানান তিনি। তবে এ বিষয়ে এইচএসসি পরীক্ষা কবে অনুষ্ঠিত হতে পারে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। যদি অনলাইনে মূল্যায়ন করতে পারে তবে অনলাইনে মূল্যায়ন হবে, আর যদি অনলাইনে মূল্যায়ন করতে না পারে তাহলে, কারণ স্কুলের তো শিক্ষার্থী, সকল শিক্ষকই শিক্ষার্থীদেরকে চিনে জানে, তখন তারা কন্টিনিউয়াস যে অ্যাসেসমেন্টগুলি তাদের আছে তার উপর ভিত্তি করে মূল্যায়ন করবে। অর্থাৎ মূল্যায়ন করবার জন্য আসলে সুনির্দিষ্ট কোনো পদ্ধতি আমরা এই মুহূর্তে বলতে পারছি না, সেটিও পরিস্থিতির উপরে নির্ভর করবে। অটো প্রমোশন বলতে আসলে কিছু নেই, সবকিছুই হচ্ছে মূল্যায়নের ভিত্তিতে হবে। রংপুর, লালমনিরহাট ও কুড়িগ্রামে আবারও বাড়ছে তিস্তা, ধরলা এবং ব্রহ্মপুত্রের পানি। নদ নদীর পানি বৃদ্ধির ফলে নতুন করে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল, এতে পানিবন্দী হয়ে পড়েছে চরাঞ্চলের লাখো মানুষ। রংপুরের গঙ্গাচড়া উপজেলায় তিস্তার ভাঙন অব্যাহত রয়েছে। কয়েকদিনের ভাঙনে নদী গর্ভে বিলীন হয়েছে বসতবাড়ি, ফসলি জমি সহ বহু স্থাপনা। রেজাউল করিম মানিক ও হুমায়ুন কবির সূর্যর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। টানা বৃষ্টি ও উজানের ঢলে রংপুর ও লালমনিরহাটে তিস্তা ও ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদ নদীর পানি বৃদ্ধির ফলে নতুন করে প্লাবিত হয়েছে চরাঞ্চলের নিম্নাঞ্চলগুলো। এদিকে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় তিস্তার ভাঙন অব্যাহত রয়েছে। ভাঙনে এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে লক্ষ্মীটারি, বালাপাড়া, মধুপুর ইউনিয়ন সহ বেশ কয়েকটি ইউনিয়নের কয়েক হাজার বসতবাড়ি ও আবাদি জমি। ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন নদী তীরবর্তী মানুষ। এখন আস্তাত পরি থাকা লাগবে, এখন সব নদীতে গেল, এখন কি করবো? ঘরের মধ্যে 50-60টা গেছে, আর বাদ বাকিগুলো ভাঙতেছে আর কি। স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্টরা কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় প্রতি বছরই নদী ভাঙনের শিকার হচ্ছেন তারা। হাজার হাজার বাড়ি চলে যায় চল। এখন সরকার তো আছে, পানি উন্নয়ন বোর্ড, মনে করেন 2-4টে বস্তা ফেলে, ওরা আমার স্বার্থ হাতল করি ওরা চলে যায় এখান থেকে। ঘর থামার 100 পানি এসছে, থাকতে জায়গা নেই, আমরা দাঁড়িয়ে আছি উঁচু জায়গা দেয়া। ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার জন্য সরকারের সহযোগিতা চান স্থানীয় জনপ্রতিনিধি। সরকার যদি আমাদের একটা বেড়িবাঁধ দিয়ে দেয় 7 কিলো, শঙ্কর দরবার থেকে বিনবিনিয়া পর্যন্ত, তাহলে এই এলাকার আর কোনো চাওয়া পাওয়া নেই।
ভারী বর্ষণ ও উজানের ঢলে কুড়িগ্রামের ধরলা ও তিস্তা সহ সব নদ নদীর পানি ফের বাড়ছে। মাছ থাকি বন্যা, মানুষে খাবার পায় না, সব নিয়ে কষ্ট। তরি কামলা কিষান দিয়ে গাছছি, এখন মনে করেন যে ভালো ধানও হয়েছে, এখন বন্যা আসি নষ্ট হয়ে গেল। তো কয়েকদিনের উজানের বেশ ভারী বৃষ্টিপাত এবং আমাদের দেশেও ভারী বৃষ্টিপাতের জন্য একটা বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল। যে স্বল্পমেয়াদী একটা বন্যার তৈরি হয়েছিল, এটা দ্রুত পানিটা নেমে যাবে এবং খুব সহসা এটা বন্যার হাত থেকে আমরা রক্ষা পাবো। পানি বৃদ্ধির ফলে বিভিন্ন এলাকায় নদী ভাঙনও দেখা দিয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। হঠাৎ বাজার থেকে হাওয়া ধান, যার সুযোগ নিচ্ছেন ব্যবসায়ীরা। কয়েকদিনের ব্যবধানে চালের দাম বস্তা প্রতি বেড়েছে 200 টাকা পর্যন্ত। করোনার এই মহামারীতে পেঁয়াজের পর চালের দাম বৃদ্ধিতে চরম বিপাকে পড়েছেন স্বল্প আয়ের মানুষ। দাম বৃদ্ধির জন্য ব্যবসায়ীরা দোষ দিচ্ছেন মিলারদের, আর মিলাররা বলছেন সিন্ডিকেটের কথা। নয়ন বড়ুয়া জয় এবং বাবুল আক্তার রানার তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। এক সপ্তাহের ব্যবধানে কুষ্টিয়া, দিনাজপুর, নওগাঁ সহ দেশের পাইকারি চালের মোকামে বস্তা প্রতি দাম বেড়েছে প্রকারভেদে 100 থেকে 150 টাকা। এর প্রভাব পড়েছে খুচরা চালের বাজারে। চট্টগ্রামের সবচেয়ে বড় চালের পাইকারি বাজার চাক্তাই পাহাড়তলী। চালের পর্যাপ্ত মজুদ থাকার পরও এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে বস্তা প্রতি 200 টাকারও বেশি। 970 টাকা যে ধান কিনেছিলাম, বর্তমানে সেই ধান এখন 1200 টাকা দাম চাচ্ছে। নওগাঁয়ে পাইকারি ও খুচরা চালের বাজারে দাম বেড়েছে প্রকারভেদে 3 থেকে 4 টাকা। এক সপ্তাহ আগেই প্রতি কেজি নাজির শাল 47 থেকে 48 টাকা দরে বিক্রি হলেও বর্তমানে এখন তা বিক্রি হচ্ছে 50 থেকে 52 টাকায়। একই সাথে বেড়েছে কাটারি ও 28 জাতের চালসহ সব ধরনের চালের দাম। 28 চাল আপনার 44 থেকে 46 টাকা বিক্রি করতেছি, জিরা শাল আপনার 46 থেকে 48 টাকা বিক্রি করতেছি। প্রতি বস্তা প্রতি নাজির যেটা 150 টাকা, তারপরে জিরা শাল, কাটারি, এগুলা প্রতি বস্তায় 120-100 টাকা করে বৃদ্ধি। মিল মালিকরা বলছেন, হঠাৎ ধানের সরবরাহ বাজারে কমে যাওয়ায় চালের দাম বৃদ্ধি পেয়েছে। ধানের সিজনে যখন 600 টাকার ধান কিনতে হবে প্রায় 1000 টাকার উপরে, এখন ধানের কারণেই কিন্তু বাজারের দাম বৃদ্ধি পেয়েছে। চালের মূল্য বৃদ্ধিতে সবচেয়ে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। বেশি হওয়ার কারণে আমরা চাউল এখন 3 বেলা খাইতে, ওখানে 2 বেলা খাইতে হয়। চাল কিনতে টাকা সম্পূর্ণ বলা যায় যে শেষ। নওগাঁয় 1200 চালকলে প্রতিদিন উৎপাদন হয় প্রায় 1500 মেট্রিক টন চাল। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। খালেদা জিয়াই আন্দোলন সফল করতে পারবেন, গণতন্ত্র ফেরাবেন। বিএনপিকে শুধু গৃহবন্দিত্ব থেকে জনগণের কেন্দ্রে পৌঁছে দিতে হবে বেগম জিয়াকে। এজন্য কর্মীদের প্রস্তুত হতে বলেছেন দলটির নেতা গয়েশ্বরচন্দ্র রায়। আর ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর অভিযোগ, দুর্নীতিতে সরকার অন্ধ, দেশ চালাচ্ছে ভুল নীতিতে। বিস্তারিত তৌহিদ শান্তর প্রতিবেদনে। আছে সংশোধন। করোনার প্রকোপে মানুষের সঙ্গে রাজনীতিও যখন রাজপথ থেকে গৃহবন্দিত্বে ভুগছে, তখন জনস্বাস্থ্য রক্ষায় গণস্বাস্থ্য কেন্দ্রকে নিয়ে কোভিড-19-এর বিরুদ্ধে সম্মুখ যুদ্ধেই সক্রিয় ডাক্তার জাফরুল্লাহ। কিন্তু বৃহস্পতিবারের এই সংবাদ সম্মেলন তিনি করেন কোভিড বিষয়ের বাইরে দেশ এবং রাজনীতি নিয়ে। বলেন, দুর্নীতি সরকারের চোখ খেয়ে ফেলেছে। অনেক বেশি বড় দুর্নীতি আমি মনে করি সরকারের নৈতিক অবস্থান হারিয়েছে। আমলাদের দুর্নীতি সামনে আসছে না, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছেন বলেই আমলারা শাসন করতে পারছে, গোয়েন্দা বাহিনী শাসন করতে পারছে, এবং এদের শাসন শোষণের নামান্তর মাত্র, এবং ভুল পথে তাকে নিয়ে যাচ্ছেন। মাঠে না হলেও রাজনীতি কিছুটা সক্রিয় এখন বিএনপিতেও। এদিন নয়াপল্টনে দলের কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করে অল্প পরিসরে কর্মীদের নিয়ে বসেন বিএনপির স্থায়ী কমিটির নেতা গয়েশ্বরচন্দ্র রায়। বলেন, খালেদা জিয়ার মুক্তিতেই গণতন্ত্রে জীবন আসবে। কারাবন্দি থেকে এখন প্রমোশন হয়েছে, আমাদের ব্যক্তি এখন গৃহবন্দী। সুতরাং মুক্তি যখন গৃহবন্দী থাকে, আপনার আমার উচ্ছ্বাস মানায় না। এই বৃহত্তরটা খুলে রাজপথে আনার ব্যবস্থা যদি করতে পারি, তাহলে মনে করবেন গণতান্ত্রিক আন্দোলন, গণতন্ত্রের আইন সিংহভাগ কাজ কিন্তু সম্পূর্ণ হবে। গেল 6 মাসে মৃত্যুবরণ করা বিএনপি নেতাদের স্মরণে এই অনুষ্ঠানের আয়োজন করে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা।
কার্যকর ও সর্বজন গ্রাহ্য ভ্যাকসিন কবে আসবে তা এখনো সুনিশ্চিত নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার সকালে ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় অনলাইনে যুক্ত হয়ে কথা বলেন তিনি। বলেন, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মাস্ক পরাই এখন সবচেয়ে বড় প্রতিষেধক। এ সময় তিনি আরও বলেন, বিএনপি নেতারা বিদেশে বসে সরকার পতনের জন্য ষড়যন্ত্র করে, আবার দেশেও নির্বাচনে অংশগ্রহণের কথা বলে। এতে তাদের দ্বিচারিতা এবং ষড়যন্ত্রের রাজনীতি স্পষ্ট। বেশিরভাগ মানুষের মাস্ক নেই, মাস্ক পরিধান করছেন না। কার্যকর এবং সর্বজন রাজ্য ভ্যাকসিন কবে আসবে তা এখনো কেউ নিশ্চিত করে বলতে পারে না। কাজে ভ্যাকসিনের আশায় স্বাস্থ্যবিধিকে উপেক্ষা করা কিছুতেই সমর্থনযোগ্য নয়। সন্ধ্যার সংবাদের সময় হলো একটি বিরতি। ফিরছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। আবারও স্বাগত। আপনারা দেখছেন সন্ধ্যার সংবাদ। রিজেন্ট চেয়ারম্যান মোহাম্মদ শাহেদের বিরুদ্ধে 2 কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলার অভিযোগ গঠনের জন্য 4 অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর তৃতীয় জজ আদালতে শাহেদের জামিন আবেদন নিয়ে আইনজীবীদের মধ্যে মতপার্থক্য তৈরি হয়। এদিকে বহিষ্কৃত যুবলীগ নেত্রী পাপিয়ার বিরুদ্ধে অস্ত্র আইনে করা মামলার পরবর্তী শুনানির দিন 27 সেপ্টেম্বর নির্ধারণ করেছেন আদালত। বিস্তারিত জানাচ্ছেন মাহমুদুল হাসান। রিজেন্ট চেয়ারম্যান মোহাম্মদ শাহেদের প্রতারণা থেকে রেহাই পায়নি দেশের ব্যাংকিং খাত। 2015 সালে তৎকালীন ফার্মার্স ব্যাংক থেকে 2 কোটি টাকা নিয়ে ফেরত দেননি সেই মামলায় বৃহস্পতিবার আদালতে হাজির করা হয় শাহেদকে। অর্থ আত্মসাতের এই মামলায় জামিন আবেদন করেন শাহেদ। আদালত জামিন না দিলেও শাহেদের আইনজীবী জামিনের কথা জানান। তবে বিষয়টি স্পষ্ট হয় রাষ্ট্রপক্ষের বক্তব্যে। হ্যাঁ, আজকে আসামি পক্ষে জামিনের আবেদন করেছিল, কিন্তু এই জামিনের আবেদনটা জজ সাহেব বিবেচনায় নেয় নাই। জামিনের যে দরখাস্তের মধ্যে সই স্বাক্ষর নিয়েছেন, এটা আসলে ভুল হয়েছিল, কিন্তু বিজ্ঞ আদালতের নজরে আসে নাই, বিদায় জামিন দিয়েছেন। একই দিনে অস্ত্র মামলায় আদালতে আনা হয় যুবলীগের বহিষ্কৃত নেত্রী পাপিয়া ও তার স্বামীকে। এই মামলায় আসামি পক্ষের যুক্তি উপস্থাপনের জন্য 27 সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। সন্দেহাতীতভাবে আমরা এই মামলাটা প্রমাণ করতে সক্ষম হয়েছি এবং আমরা এই মামলার যে অস্ত্র আইনের যে সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, সেটা আমরা আদালতে পেয়েছি। এই অস্ত্র মামলায় এরই মাঝে 14 সাক্ষীর 12 জন সাক্ষ্য দিয়েছেন আদালতে। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরও 28 জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছেন 1540 জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এ পর্যন্ত মোট করোনায় মারা গেলেন 5072 জন এবং আক্রান্ত হয়েছেন 3,55,384 জন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে 24 ঘন্টায় বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও 2139 জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে 2,65,092 জন। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 12,900টি। বৈশ্বিক করোনা পরিস্থিতি। কোভিড-19 গেল 24 ঘন্টায় বিশ্বজুড়ে আবারও সংক্রমণ কিছুটা বেড়েছে। একদিন আক্রান্ত হয়েছে 3,13,000-এর বেশি, প্রাণহানি 6,200 শতাধিক। এ নিয়ে বিশ্বজুড়ে মোট করোনা শনাক্তের সংখ্যা ছাড়িয়ে গেল 3,21,00,000 আর মোট মৃত্যু 9,82,000। ভারতে দৈনিক সর্বোচ্চ সংক্রমণ এখনও অব্যাহত রয়েছে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই ব্রাজিলের সাও পাওলো রাজ্যে চীনের সিনোভ্যাক ভ্যাকসিনের প্রয়োগ শুরু হবে বলে তথ্য দিয়েছে রাজ্যের গভর্নর। অন্যদিকে 60,000 স্বেচ্ছাসেবীর দেহে চূড়ান্ত ভ্যাকসিন ট্রায়াল শুরু করেছে ওষুধ নির্মাতা কোম্পানি জনসন অ্যান্ড জনসন। নারায়ণগঞ্জে ধর্ষণ ও হত্যার শিকার স্কুল ছাত্রীর জীবিত ফেরত আসার ঘটনায় বিচারিক তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী 4 নভেম্বরের মধ্যে এই প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে। বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। নারায়ণগঞ্জে ধর্ষণ ও হত্যার শিকার স্কুল ছাত্রীর জীবিত ফেরত আসার ঘটনায় নথি তলবের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিভিশন আবেদন দায়ের করেন হাইকোর্টের এক আইনজীবী।
গেল 4 জুলাই 5ম শ্রেণীর ছাত্রী দিশা নিখোঁজ হয়। এই ঘটনায় তার বাবা থানায় অপহরণ মামলা দায়ের করেন। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ ও বাণিজ্য সংবাদ। বাংলাদেশ এখন মাংস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বলে জানিয়েছেন প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আব্দুল জব্বার শিকদার। বলেছেন, এখন আর মাংস বিদেশ থেকে আমদানি করতে হচ্ছে না। কালের কণ্ঠ ও কেয়ার বাংলাদেশের যৌথ উদ্যোগে মহামারী পরবর্তী অর্থনৈতিক পুনর্গঠন ও প্রাণী সম্পদ খ্যাত পুনরুদ্ধার শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এসব কথা জানান। সেই সাথে এই খাত উন্নয়নের জন্য সব মন্ত্রণালয়, অধিদপ্তর ও বিভিন্ন এনজিও সহ সকলের সহযোগিতার কথা স্বীকার করেন তিনি। মহাপরিচালক আরও জানান, এ খাতে সরকারের সুদৃষ্টি আছে বলেই এত উন্নতি। বেসরকারি সেক্টরের যারা এই খাতের সাথে সরাসরি জড়িত তারাও কাজ করে যাচ্ছে বলে জানান তিনি। বর্তমানে প্রাণী সম্পদ উন্নয়নে 17টি প্রকল্প চলমান, যার মধ্যে 2টি আন্তর্জাতিক। করোনা পরিস্থিতিতে এ প্রকল্প থেকে 8,50,000 মানুষকে কৃষি উপকরণ দেয়া হবে। এই কোভিড-19 পরিস্থিতির ক্ষেত্রে আমাদের এই প্রকল্প থেকে 8,50,000 লোককে আমরা কৃষি উপকরণ দেব। সেখানে থাকবে গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি, ভ্যাকসিন দেওয়া এবং ঔষধ দেওয়া, সর্বশেষ তাদের সেচ সরবরাহ। সন্ধ্যার সংবাদে আবারও বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পরে আবার স্বাগত, আপনারা দেখছেন সন্ধ্যার সংবাদ। এবারে মার্কিন নির্বাচন প্রসঙ্গ। তেসরা নভেম্বরের নির্বাচনে পরাজিত হলে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরে অনীহা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউসে প্রেস ব্রিফিংকালে এমন প্রতিক্রিয়া জানান তিনি। ট্রাম্পের দাবি, যদি তিনি পুনরায় জয়ী না হন তাহলে সেখানে ডাকযোগে জাল ভোট পড়েছে তা নিশ্চিতভাবে প্রমাণিত হবে, কারণ তিনি বিশ্বাস করেন অধিকাংশ মার্কিনই আবারও তাকেই ভোট দেবেন। বলেন, 6 মাস থেকেই তিনি ডাকযোগের ব্যালটকে বিপজ্জনক হিসেবে উল্লেখ করে আসছেন। এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আগের যে কোনো সময়ের চেয়ে 10 গুণ বেশি ভোট ডাকযোগে পড়বে বলে মনে করা হচ্ছে। করোনা মহামারীর কারণে আগামী 3রা নভেম্বর কেন্দ্রে না গিয়ে ডাকযোগে ভোট দেওয়াকে নিরাপদ মনে করছেন ভোটাররা। মার্কিন কৃষ্ণাঙ্গ নারী ব্রেওনা টেইলরের হত্যাকাণ্ডে জড়িত পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ না নেয় যুক্তরাষ্ট্রের লুইভিলে বুধবার সহিংস বিক্ষোভ হয়েছে। এই ঘটনায় 2 পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছে। ঘটেছে আটকের ঘটনাও। তবে ব্রেওনার মৃত্যুতে গ্র্যান্ড জুরির সিদ্ধান্তের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদের আহ্বান জানিয়েছেন ডেমোক্র্যাট নেতা জো বাইডেন। আসমাতুলের ডেস্ক রিপোর্ট। গেল মার্চে এক মাদক ব্যবসায়ীকে ধরতে পরিচালিত অভিযানে কৃষ্ণাঙ্গ নারী ব্রেওনা টেলরের মৃত্যুর ঘটনায় জড়িত পুলিশ সদস্যের বিরুদ্ধে কেন্টাকির গ্র্যান্ড জুরি হত্যার অভিযোগ না আনায় ফের শুরু হয় বিক্ষোভ। স্লোগানে স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে কেন্টাকির লুইভিল। কারণ বুধবার গ্র্যান্ড জুরি এনি ও কনেল শুধুমাত্র একজন পুলিশ সদস্যের বিরুদ্ধে হালকা অপরাধের অভিযোগ আনলেও বাকি 2 সদস্যের বিরুদ্ধে কোনো অভিযোগ আনেননি। এই ঘটনায় ওদিন রাতেই শহরটির হাজার হাজার আন্দোলনকারী পূর্ব ঘোষিত কারফিউর মধ্যেই সহিংস বিক্ষোভ করে বলে অভিযোগ উঠেছে। এতে কয়েক পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েকজনকে আটক করা হয়েছে বলেও জানা গেছে। এদিকে 26 বছর বয়সী ব্রেওনার মৃত্যু নিয়ে জুরির সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনকারীদের প্রতি শান্তিপূর্ণ বিক্ষোভের আহ্বান জানিয়েছেন ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। সহিংসতা কখনো কোনো সুষ্ঠু সমাধান আনবে না বলেও সতর্ক করেন তিনি। আসমাতুলি, নিউজ 24। সৌদি রাজতন্ত্রের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়ে বিরোধী দল গঠন করেছে দেশটির ভিন্ন মতাবলম্বীরা।
বুধবার যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে নির্বাসিত সৌদি নাগরিকেরা ন্যাশনাল অ্যাসেম্বলি পার্টি নামে একটি দল গঠনের ঘোষণা দেন। এর মধ্য দিয়ে এটি হতে যাচ্ছে বাদশাহ সালমানের নেতৃত্বের বিরুদ্ধে সে দেশে প্রথম কোনো সংগঠিত রাজনৈতিক প্রতিরোধ। নয়া পার্টি কর্তৃপক্ষের দাবি, সৌদিতে শান্তিপূর্ণ রাজনৈতিক সংস্কারের লক্ষ্যে দল গঠনের সিদ্ধান্ত নিয়েছেন তারা। রাষ্ট্র হিসেবে সৌদি আরবে কোনো ধরনের রাজনৈতিক বিরোধিতার সুযোগ নেই। সম্প্রতি ভিন্ন মতাবলম্বীদের ওপর দমনপীড়ন আরও বেড়েছে। এমন প্রেক্ষাপটে বুধবার রাজতন্ত্রের প্রতিষ্ঠা বার্ষিকীতে বিরোধী দল গঠনের ঘোষণা দেওয়া হলো। নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগতম। আপনারা দেখছেন সন্ধ্যার সংবাদ। ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামে আত্মাহুতি দানকারী প্রথম নারী শহীদ বীর কন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনী নিয়ে তৈরি হচ্ছে সিনেমা। কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে নির্মিত এই সিনেমা পরিচালনা করবেন প্রদীপ ঘোষ। বৃহস্পতিবার রাজধানীর কাকরাইলের তথ্য ভবন মিলনায়তনে সরকারি অনুদানে নির্মিত হতে যাওয়া এই সিনেমার মহরত অনুষ্ঠিত হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, নতুন প্রজন্মের কাছে ভালোবাসা প্রীতিলতা সিনেমা গৌরবের ইতিহাস তুলে ধরবে। ঐতিহাসিক ঘটনার বিবরণ নিয়ে নির্মিত এই চলচ্চিত্রের মূল চরিত্রে অভিনয় করবেন নুসরাত ইমরোজ তিশা। এছাড়াও গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে মনোজ প্রামাণিককে। খুব শিগগিরই ঢাকা, চট্টগ্রাম সহ ঢাকার বিভিন্ন লোকেশনে শুরু হবে এর দৃশ্য ধারণের কাজ। চলচ্চিত্রের একটি মেসেজ থাকতে হয়। আমি একটা চলচ্চিত্র বানালাম, এটি শুধুই কি বিনোদন দিবে? এটি কি শুধুই ইতিহাসের কথা বলবে? এটি যেন নতুন প্রজন্মকে উদ্দীপ্ত করে। আর এই ছিল সন্ধ্যার সংবাদের আয়োজন। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।